ধারাবাহিকভাবে কাজ করে গিয়ে আমরা ইতিপূর্বে ফলো আপ কি, প্রেসক্রিপশন কাকে বলে, এই সমস্ত ব্যাপার পড়েছি। তারপরে আমরা হেডিংস ব্লকে খুব ভালোভাবে অধ্যয়ন করেছি যে মাইন্ড, ইমোশন এন্ড ফিজিক্যাল লেভেলে হেডিংস ব্লককে আমরা কেমন ভাবে দেখবো সেগুলো পূর্বে আলোচিত হয়েছে। এবং আমরা ধারাবাহিকভাবে ডক্টর কেন্টের যে অবজারভেশন আছে 12 অবজারভেশনের মধ্যে আজ পর্যন্ত আমরা 8টা 9টা অবজারভেশন করে ফেলেছি। 10 অবজারভেশনের লাস্টের অর্থাৎ অবজারভেশন নাম্বার 2, 11 and 12 এই তিনটি অবজারভেশন আমরা স্টাডি করব। একটু রিকল করলে ভালো হয়, জন্য একটু সংক্ষেপে পূর্বের অবজারভেশন গুলো একটু মনে করিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমার লং ক্লাস হচ্ছে যে অনেকেরই মনে থাকে না। প্রথমত হচ্ছে শর্ট ভাবে দেখেন, ফার্স্ট অবজারভেশন হচ্ছে লং অ্যাগ্রাভেশন এন্ড দেন ডিক্লাইন, অর্থাৎ খুব বেশি বাড়লো আর তারপরে শেষ পর্যন্ত রোগী ভালো ফাইনাল ডিক্লাইন, খারাপের দিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এই ব্যাপারটা কেমন। তো এই ব্যাপারটা হচ্ছে এর মধ্যে এমন হয়েছে, পরিবর্তন হয়েছে ওই রোগী আর হওয়ার মতো ভেরি ব্যাড। তারপর আমরা লং অ্যাগ্রাভেশন এন্ড ফুল কিওর, অর্থাৎ উপসর্গ খুব গেল শেষ পর্যন্ত যাচ্ছে। আর সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে মোটামুটি একটু যন্ত্রের ক্ষতি হয়েছিল, ক্রনিক স্টেজে অনেক ছিল, একটু সমস্যা ছিল, অর্গানের মধ্যে একটু দুর্বলতা ছিল, ভাইটাল শেষ পর্যন্ত কাটাতে পেরে মডারেট প্রগনোস্টিক করতে ওটা ভালো। সংক্ষেপে বলতেছি, আর এগুলো নিয়ে বিস্তারিত আমাদের গ্রুপটাতেই আছে। দ্বিতীয়ত শর্ট অ্যাগ্রাভেশন, খুব সংক্ষিপ্ত কিন্তু খুব জোরালো ভাবে অ্যাগ্রাভেশন হলো, খুব দ্রুত ভালো হলো, বেস্ট প্রগনোসিস। এক্ষেত্রে কি করণীয়? শুধু বসে বসে অবজার্ভ করা, কোন রকমের মেডিসিন। ফোর্থ হচ্ছে কোনো রকম ছাড়া প্রথম ডাক্তার শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাগ্রাভেশন দেখতে পাচ্ছি, তারপরে অ্যামলারেশন, কোনোটাতে খুব ফাস্ট, তাতে খুব স্লো। আর 4 নম্বর শিটের মধ্যে কোনো রকম অ্যাগ্রাভেশন না হয়ে যেটা আমরা প্রত্যাশা করি, এটাকে বলে আইপিএল টিওর। এখানেও আমরা প্রগনোসিস হচ্ছে বেস্ট, আমরা এখানে কিছুই করব না, ঔষধটা বোনা অবজারভেশনের মধ্যে এরপরে 3টে সূত্র যেটা আছে 5, 6 and 7, সেগুলোতে প্রথম অ্যামলারেশন দেখবে। প্রথমে অ্যামলারেশন, দেন অ্যাগ্রাভেশন। প্রগনোসিস ভেরি ডেঞ্জারাস, অ্যালোপ্যাথিক মার্কা ওষুধ এক্সেস। এখানটায় আমাদেরকে কি করতে হবে? এখানটা আমাকে রিভিউ করতে হবে এবং বুঝতে হবে যে অ্যামলারেশন হওয়ার পরে কেন অ্যাগ্রাভেশন হচ্ছে, ওষুধটাকে ঠিক নিশ্চিত না, এই সমস্ত বিচার বিবেচনা করতে হবে। রোগী কি আদৌ আরোগ্যযোগ্য অবস্থায় আছে নাকি না নাই, বিচারগুলো করতে হবে। এই 6 নম্বর অবজারভেশন হচ্ছে শর্ট রিলিফ, আর ওষুধ দিচ্ছেন একটু আরাম থাকছে, আবার ঠিক আছে ঘন ঘন রিল্যাক্স করতেছে। তো প্রগনোসিস কি? প্রগনোসিস হচ্ছে খুবই খারাপ প্রগনোসিস। আপনাকে দেখতে হবে যে এখানটায় কোন ধরনের অ্যান্টিডোট ফ্যাক্টর কাজ করছে কিনা, কোন ধরনের রোগী ঔষধে অ্যান্টিডোট করে ফেলছে কিনা, অথবা মায়ের জমিতে কোনো ব্লক আছে কিনা, যে কারণের জন্য রোগী ক্ষণস্থায়ী ভালো থাকতেছে। উপশম আছে কিন্তু তা ক্ষণস্থায়ী, টু শর্ট রিলিফ অফ সিম্পটমস হয়। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অবজারভেশন। আমাদের 7 নম্বর সিম্পটমস কি? 7 নম্বর অবজারভেশন কি? যে চিফ কমপ্লেন্স তো ভালো মতো আরাম হয়ে গেছে, কিন্তু রোগী কোনোভাবে স্বস্তি বা আরামের মধ্যে নাই, রোগীর ঘুম ভালো নাই, ফিরে ভালো নাই, মেজাজ খিটখিটা, কিন্তু যন্ত্রণা ব্যথা এগুলো সব কমছে। তো এটাও কিন্তু প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। সিম্পটমস গন বাট নো সেন্স অফ রিলিফ, কোনো ধরনের রিলিফ পাচ্ছে না রোগী। তাহলে এক্ষেত্রে আমাদের যদি ওষুধ ঠিক হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে রোগীর মধ্যে ভালো হওয়ার মতো ক্ষমতা আর নাই, কোনো একটা ভাইটাল অর্গান বা নেই, অপারেশন করে বাদ দেওয়া হয়েছে, অথবা কোনো একটা অর্গানের মধ্যে এমন সমস্যা আছে, ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, যে রোগীর ভাইটাল ফোর্সের
ক্ষমতা নাই রোগীকে ঠিক করতে পারে। তাই ভালো ঔষধ দেওয়ার পরে উপসর্গ চলে যাচ্ছে, কিন্তু রোগী ভালো থাকতে পারছে না। আর যদি দেখা যায় না রোগীর অবস্থা ভালো, সব দিক থেকে ওকে আছে, কোনো সমস্যা নাই, তাহলে মেডিসিনটা টেস্ট করে ভালো ওষুধ দিতে হবে। 8 নম্বর অবজারভেশন আমরা দেখছি যে পেশেন্ট এত স্ট্রংলি ভাবে রিঅ্যাক্ট করতেছে, পেশেন্ট রিঅ্যাক্টস টু স্ট্রং, এভরি রেমেডি ইজ কজেস গুড। যাই ওষুধ আপনি দিচ্ছেন, একটু মাইক্রো জনারস্ত ক্যালকেরিয়া পোনিয়াম লাইকো যাই কিছুতে রোগীর মধ্যে খুব স্ট্রংলি ভাবে এফেক্ট হইতেছে এবং রোগী যেন সবকিছুতেই যেন বাড়তেছে, তাহলে পেশেন্ট এখানটায় খুবই স্ট্রংলি ভাবে রিঅ্যাক্ট করতেছে। অর্থাৎ সেখানে আপনি হাইপার সেনসিটিভ কেস, অর্থাৎ সিনক্রোনাইজ পেশেন্ট, তাকে যা কিছুই ওষুধ দিবেন সেক্ষেত্রে আপনি অবাক হয়ে দেখবেন যে সবকিছুতে বাড়ছে। এখানে ধৈর্য না হারিয়ে অলফেকশন পদ্ধতি ইউজ করতে হবে, এর পূর্বে আমরা আলোচনা করছি, এবং খুব বিচক্ষণতার সাথে রিপিটেশন করতে হবে। অযথা রিপিট করলে এই সমস্ত রোগী ধরে রাখতে পারবেন না, কেননা এরা এত বেশি প্রতিক্রিয়াশীল যে প্রত্যেকটা ঔষধ দেওয়ার পরে এদের মধ্যে প্রুভিং এর মতো লক্ষণ দেখা যায়। 9 নম্বর হচ্ছে ওল্ড প্রুভিং সিমটমস রিকার, অর্থাৎ পেশেন্টকে প্রুভিং করা হয়েছিল কোন ওষুধ দিয়ে, এখন সেই সমস্ত ব্যাপার স্যাপার, সেই ঔষধের যে সমস্ত অঞ্চলে এফেক্ট করার দরকার সেই সমস্ত জায়গায় খুবই সেন্সিটিভ থাকে। তো ওই ঔষধের যখনই রিপিটেশন দেওয়া হবে, যখনই সেই ঔষধকে প্রয়োগ করা হবে, তখনই তার মধ্যে একটা ঝামেলা বাড়বে। আমি এক্ষেত্রে বলেছিলাম যে অনেক ডাক্তার আছে যারা একই ঔষধ দীর্ঘদিন ধরে চালিয়েছে, এক প্রকারের পেশেন্টের মধ্যে প্রুভিং চালিয়েছে। এরকম কিছু পেশেন্ট কিছু হোমিওপ্যাথিক ক্লিনিক থেকে চলে আসে, তারা অ্যাকচুয়ালি তাদের প্রুভিং ঘটে গেছে। সেই সমস্ত রোগীদের বিশেষ বিশেষ ওষুধ যেগুলো তার উপরে বেশি প্রয়োগ করা হচ্ছে, সেই ওষুধ দিলেই একটা ভয়ঙ্কর রিয়াকশন দেখা যায়, একটা ভয়ঙ্কর অ্যাগ্রাভেশন দেখা যায়। তো এই ক্ষেত্রে যদি নির্দিষ্ট ওই ওষুধটাই দিতে হয়, ওই ওষুধটাকে অ্যাভয়েড করা উচিত এবং রেমেডিকে চেঞ্জ করে ভালো করে চিন্তা ভাবনা করে ওষুধ দেওয়া উচিত। আর যদি ওই ওষুধটা আসে তাহলে অলফেকশন মেথডের মাধ্যমে তাকে ওষুধ প্রয়োগ করতে হবে। এই পর্যন্ত আমরা 8 নম্বর অবজারভেশন পর্যন্ত আমরা পড়েছিলাম। এইবারে আমরা 10 নম্বর অবজারভেশন করব। প্রত্যেকটারই ভিডিও করা আছে, প্রত্যেকটাতে বিস্তৃতভাবে ব্যাখ্যা দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নাই। যে কোনো অবজারভেশন আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম লিংকের মধ্যে। আজকে আমরা শুরু করব 10 নম্বর। 10 নম্বর অবজারভেশন কি বলতেছে? 10 নম্বর অবজারভেশন হচ্ছে নিউ সিমটমস অ্যাপিয়ার আফটার দ্য রেমেডি। আমাদের একটা টেলিগ্রামের মধ্যে একটা ফলো আপ সিরিজের যেখান থেকে শুরু হচ্ছে, ওখানটায় একটা পিডিএফ ফাইল দেওয়া আছে একজন বিখ্যাত রাইটারের। তো প্লিজ ওই পিডিএফ ফাইলটা ওপেন করে নিলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। টেলিগ্রাম লিংকের মধ্যে যারা আমাদের টেলিগ্রামে জয়েন করে আছে, তাদের ওই টেলিগ্রাম লিংকের মধ্যেই ফাইলটা দেওয়া আছে। তো 10 নম্বর অবজারভেশন হচ্ছে নিউ সিমটমস অ্যাপিয়ার আফটার দ্য রেমেডি, অর্থাৎ ঔষধ প্রয়োগ করার পরে কিছু নতুন সিমটমস আসছে, কিছু নতুন উপসর্গ সৃষ্টি হচ্ছে। রেমেডি দেওয়ার পর রোগীর শরীরে এমন কিছু উপসর্গ দেখা দিল যা আগে কখনোই ছিল না। এখন এই যে নিউ সিমটমস, এখানে কিন্তু প্রচুর ঝামেলা আছে ভাই। ব্যাপারটাকে আমরা খুব সহজে নিউ সিমটমস বলে আলোচনা করি বটে, কিন্তু অ্যাকচুয়ালি নিউ সিমটমস কিনা সেটা বুঝতে আসলাম। তো নিউ সিমটমস এর মধ্যে আমরা অনেক কিছু বুঝি। ধরেন একটা রোগী এসছে, তার বিকেল 4টে বৃদ্ধি, তার হচ্ছে টক টক দিয়ে উঠতেছে, তার ডান দিকে যন্ত্রণা হচ্ছে, পায়ের তলায় ঘাম হয়, স্টুল হচ্ছে, প্রথমে হার্ড তারপরে সফট এবং খুবই ভীরু প্রকৃতির পেশেন্ট। প্রত্যেকটা কাজে ভাবে যে আমি পারবো কি পারবো না, আবার কিন্তু সোসাইটি বা সমাজের কাছে যখন সে নিজেকে প্রকাশ করে তখন সবসময় সে তার নিজের স্ট্যাটাসকে বাঁচাতে ব্যস্ত, তার সম্মানকে উঁচু করতে ব্যস্ত। তাহলে এরকম
কোনো একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে আমরা তাকে লাইকোপোডিয়াম দিলাম, কিন্তু লাইকোপোডিয়ামের কাছাকাছি বা গোল ঘেঁষে এরকম কিছু মেডিসিন ধরেন সাইলেসিয়া প্রয়োগ করলেন অ্যাজ এক্সাম্পল, এবং সাইলেসিয়া দেওয়ার পরে আপনি দেখছেন যে রোগীর ফোঁড়া ওঠার মতো প্রবণতা ছিল না, প্রচন্ড শরীরের মধ্যে ফোঁড়া উৎপত্তি হচ্ছে, সেগুলো পাকতেছে না, সেগুলো থেকে খালি রস ঝরতেছে, বা হচ্ছে কি তার পাইলসের সমস্যা দেখা দিল, যে পাইলস আগে কখনো এটা ছিল না। তাহলে এখানটায় বা এবারে দেখা যাচ্ছে আমরা যদি তাকে পরীক্ষা করে ল্যাবে পরীক্ষা করে দেখি তার এসজিপিটি এসজিওটি খুবই হাই, অর্থাৎ লিভারের মধ্যে ইনফেকশন আছে। হ্যাঁ, তো ইনফেকশন তো আছেই আছে, যা ছিল তা আছে, আবার তার সাথে পাইলসও দেখা দিল। তখন আপনি ভাবতেছেন যে তার মনে হয় উন্নতি হয়েছে, লিভার থেকে সমস্যা অ্যানাসের মধ্যে চলে আসছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, লাইকোপোডিয়ামের মধ্যে লিভার অ্যাফেকশন, জিআইটি প্রবলেম, হেমোরাইটিসও ক্রিয়েট করতে পারে, কিন্তু এই সিমটমস রোগীর ছিল না, এবং লিভার ইনফেকশনের প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে সেটা সোরিয়াসিসের দিকে যাবে। আপনি জানেন, আপনি প্যাথোলজিও বোঝেন, এই কন্ডিশন থেকে বা এটাকে সাপ্রেস করলে লিভারের উচ্চতম স্থান হচ্ছে কি হার্টের দিকে আরো মানে প্রগনোসিসের দিকে, আরো ব্যাড এফেক্টের দিকে যাবে। কিন্তু এমন একটা সমস্যা ক্রিয়েট করলো যেটা রোগীর এই লিভার ইনফেকশনের সঙ্গে রিলেটেড নয়, একটা আলাদা রিজিয়নের সমস্যাটা প্রকাশ পেল। ধরে প্রচন্ড রোগী আত্মহত্যার চেষ্টা করা শুরু করলো, সাইলেসিয়া দেওয়ার পরে বা কোনিয়াম দেওয়ার পরে বা অন্য কোনো একটা ওরা মেটালিকাম দিয়ে বসলে সেখানে দেখা গেল রোগীর সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে। কারণ এই সুইসাইডাল টেন্ডেন্সি আপনি দেখছেন যে এতটা ভয়ঙ্কর ভাবে সুইসাইডাল টেন্ডেন্সি তো লাইকোপোডিয়ামের নয়, আর রোগী তো কখনো এরকম মনোপ্রবৃত্তির যুক্ত কখনোই ছিল না। তাহলে এখানে ওরা মেটালিকাম দিয়ে তার সিকিউরিটিভ যে মিয়াজ সেটাকে আরো স্ট্রং করা হয়েছে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে নিউ সিমটম। তাহলে আমরা যদি এক কথায় বলি যে হোয়াট ইজ নিউ সিমটমস, এখানে নিউ সিমটমস আসা অনেক ডাক্তার ভালো করে টেস্টিং করে না, ফলে বা অনেক সময় দেখা যায় যে রোগী ভালো করে বলতে চায় না। এখন নতুন একটা সিমটমস অ্যাপিয়ার হয়েছে, সেই নতুন সিমটমসটা হয়তো রোগী ভুলে গেছিল, আপনার কাছে বলে না, সেক্ষেত্রে কিন্তু ওইটাকে নিয়ে আপনাকে জিজ্ঞাসা করা উচিত রোগীদের যে আপনি যে এই পাইলসের সমস্যাটা, এটা কখনো লাইফে ফেস করেছে, কোনো সময় আপনার সমস্যা ছিল, হয়তো কেসটেকিংয়ের সময় রোগী বলতে ভুলে গেছে, সঙ্গে সঙ্গে সে যদি বলে যে না 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 ডাক্তার একটা সময় তো আমার হয়েছিল, তাহলে ইট ইজ নট এ নিউ সিমটম, ইট ইজ ওল্ড সিমটমস রিঅ্যাপিয়ার, রাইট? বা আপনি দেখছেন যে লিভারের ইনফেকশন ছিল, এবারে আপনি রিপোর্ট করে দেখছেন লিভার সোরিয়াসিস দেখা দিচ্ছে, এবং তার সাথে সামান্য পরিমাণে হার্টের অ্যাফেকশন দেখা দিচ্ছে, বা লিপিড প্রোফাইল তার খুব হাই হয়ে গেছে, এই টাইপের একটা ঝামেলা হয়েছে। আপনি কিন্তু এটাকে নিউ সিমটমস বলতে পারেন না, এটা হচ্ছে তার রোগের ন্যাচুরাল প্রোগ্রেস, অর্থাৎ প্যাথোলজি প্রোগ্রেস করছে, ডিজিজটা আরেকটু বাইরে গেছে, মানে ওই ডিজিজের শেষ প্রান্তে ওই সিমটমস গুলো আসার কথা ছিল, সেগুলো এবার ধীরে ধীরে আসতেছে, অর্থাৎ আপনার ওষুধটা ইনএফেক্টিভ হয়ে গেছে, কোনো ধরনের কাজ করে নাই, এবং রোগ প্রসেস, প্যাথোলজিক্যাল প্রসেস আরো অ্যাডভান্স হচ্ছে। এটাও কিন্তু নিউ সিমটমস নয়, এটা আমরা বলবো ডিজিজ প্রোগ্রেস করছে। ধীরে ধীরে ডিজিজ আরো সামনের দিকে এগোচ্ছে। তাহলে নিউ সিমটমস এমন একটা সিমটমস সেটা আপনি না রোগীর মধ্যে আগে দেখেছেন, আর না সেটা রোগের পার্ট হিসেবে বা রোগের অংশ হিসেবে নিজেকে প্রকাশ করছে, বরঞ্চ একটা আলাদা ধরনের কিছু খিচুড়ি টাইপের সিমটমস রোগীর শরীরে চলে আসতেছে আপনার ওষুধটা খাওয়ার পর। ইট ইজ কল্ড নিউ সিমটমস। তাহলে এমন একটা রেমেডি দেওয়া হয়েছিল, নিউ সিমটমস আসার কারণ হচ্ছে এমন একটা রেমেডি দেওয়া হয়েছিল তা ভুল ওষুধ ছিল, এবং এটা ভাইটাল ফোর্সকে অত্যন্ত অস্থিতিশীল অবস্থার মধ্যে নিয়ে আসতেছে। ডক্টর হ্যারিম্যান এই প্রসঙ্গে বলেন, if new symptoms arise not part of the disease picture, যেটা ডিজিজ পিকচারের অংশই না, the remedy was not homeopathic and has acted as a new disease producing agent, বরঞ্চ সে এমন ভাবে কাজ করছে, নতুন ওষুধটা, যে ওষুধটা আপনি দিচ্ছেন, যে ওষুধটা দিয়েছিলেন, এই ওষুধটা এমন একটা ওষুধের মতো কাজ করছে যেটা কিনা
ডিজিজ প্রডিউসিং এজেন্ট, যেন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এরকম শরীরের মধ্যে গিয়ে একটা রোগ সৃষ্টি করে, সেরকম একটা রোগ সৃষ্টি করছে, একটা নতুন একটা রোগ সৃষ্টি করে প্রবণতাযুক্ত একটা ঔষধ প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এটা চিকিৎসকের ভুল সিদ্ধান্তে রোগীর ভাইটাল ফোর্স নষ্ট হয়ে নতুন উপসর্গ দেখা যাচ্ছে, তার ভাইটাল ফোর্সকে সাপ্রেস করে ওষুধ তার নতুন উপসর্গ সৃষ্টি করছে, যেটা কিনা তার ডিসিজ পিকচারে অংশ ছিল না, কোনো সময় ছিল না। তবে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে যে ঔষধ যদি সিমিলিমাম না হয়, হোমিওপ্যাথিক ঔষধ তো শরীরের মধ্যে দিলে খাইলে কোনো কিছুই অসুবিধা হয় না, কোনো কিছু রিয়াকশন হয় না, কোনো সাইড এফেক্ট নাই। ধারণাটা টোটালি ভাবে ভুল। হোমিওপ্যাথিক ঔষধও কিন্তু খুবই এফেক্ট ক্রিয়েট করতে পারে সময় মতো। কেননা ঔষধটা হয়তো রোগ চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু রোগীর সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। অর্থাৎ ওই ঔষধটার প্রতি তার সাসেপ্টিবিলিটি আছে। সাসেপ্টিবিলিটি না থাকলে, ধরেন আমার সাথে ব্রায়োনিয়ার কোনো লিঙ্ক নাই, না মেন্টালি ভাবে না ফিজিক্যালি ভাবে, আমি যদি এক বোতল ব্রায়োনিয়া খেয়েও ফেলি আমার কিন্তু কিছুই হবে না। কেননা রোগীর সঙ্গে মেন্টালি, মানসিক ক্রেভিংস, ডিজায়ার, অ্যাভারশন কোনো দিক থেকে কোনো ধরনের সামঞ্জস্যতা নেই, কোনো ধরনের ম্যাচিং নাই। ওই ঔষধের প্রতি আমি অসংবেদনশীল, অর্থাৎ আমার সঙ্গে ওই ওষুধের কোনো রিলেশন নাই, সেক্ষেত্রে সেই ওষুধ কোনো কাজ করবে না। এই দৃষ্টিভঙ্গিতে কথাটা ঠিক। ওই জন্য নতুন ডাক্তারদের হাতে আমার প্রফেসর আমার স্যার বলেন যে নতুন যারা নবতম হোমিওপ্যাথি ডাক্তার, তাদের হাতে কিন্তু কোনো রোগীর কোনো খারাপ কিছু ঘটতে পারে না। কেননা তারা এমন একটা ওষুধ প্রয়োগ করে, বেশিরভাগ সময় এমন ওষুধ প্রয়োগ করে যেগুলোর সঙ্গে রোগীর কোনো রিলেশন ছিলই না, কোনো সময় কোনো রকমের সাসেপ্টিবিলিটি নাই, কোনো ধরনের ম্যাচিং নাই, ফলে ক্ষতি হয় না। ওই যে বলে হোমিওপ্যাথিক ওষুধ খেলে কোনো ক্ষতি হয় না, নতুন ডাক্তারদের ক্ষেত্রে সত্য। সব থেকে বেশি রোগী খারাপ হয়, রোগীর অবস্থা শোচনীয় হয়ে যায় মধ্যম মানের হোমিওপ্যাথিক ডাক্তারের হাতে। নতুন ডাক্তার তারা তো কিছুই বুঝে না, আন্দাজে একটা ওষুধ চলে যায়, ফলে সামান্য একটু মিল থাকে, অতটা রোগীর ক্ষতি হয় না, ভাইটাল ফোর্সকে অতটা ডিস্টার্ব করে। এইবারে যারা খুব উচ্চমানের হোমিওপ্যাথিক ডাক্তার, যারা খুব হাইফাই, মোটামুটি ভালোভাবে পড়াশোনা করেছে, সবকিছু বুঝে শুনে ঔষধ প্রয়োগ করে, তাদের হাতেও রোগী খারাপ হয় না। তারা তো কিওরের পথেই বেশিরভাগ সময় চলে যায়, সঠিক মিনিমাম বেশিরভাগ সময় তাদের পক্ষে নির্বাচন করা সম্ভব হয়ে যায়, ফলে তাদের হাতেও রোগী নষ্ট হয় এই মাঝামাঝি পর্যায়ে ডাক্তারদের হাতে, যারা মোটামুটি বোঝে আবার টোটাল জিনিসটাই বুঝে না। ফলে তারা রোগীদের জন্য এমন কিছু ওষুধ সেটিং করতে পারে যেগুলো পার্সিয়াল সিমিলিমাম। এই পার্সিয়াল সিমিলিমাম মেডিসিন দিয়ে, যেটার প্রতি রোগী সংবেদনশীল কিন্তু রোগচিত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে এই সমস্ত ডাক্তারদের হাতে হোমিওপ্যাথিক রোগীদের 12-14টা বেশ দিয়ে যায়। ব্যাপারটা বুঝছেন? তাহলে 3 ধরনের হোমিওপ্যাথিক ডাক্তার আছে। একটা নতুন হোমিওপ্যাথি ডাক্তার, তারা কিছুই বুঝে না, তারা প্রয়োগ করলে অতটা ক্ষতি হয় না। যারা খুব হাইফাই ডাক্তার, তাদের হাতে রোগী নষ্ট হওয়ার চান্স নাই, তারা সবভাবে আট বেঁধে তারপরে ওষুধ দেয়। এখন খারাপ হয় মধ্যম মানের ডাক্তারদের হাতে। তবে দুশ্চিন্তার কিছু নয়, আমি কারোর সমালোচনা করছি না, আমার লাইফেও এই 3টে স্টেজ ছিল। প্রত্যেক হোমিওপ্যাথি ডাক্তার প্রথমে নতুন হোমিওপ্যাথি ডাক্তার থাকে, আস্তে আস্তে প্রয়োগ করতে করতে তার ভুলগুলোকে ধরে ফেলে, এগুলোকে সংশোধন করে, ক্রমাগত ভাবে চেষ্টার ফলে আস্তে 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 এই মধ্যম মানের ডাক্তার থেকে উচ্চ মানের ডাক্তারে পরিণত হয়, এবং সে বুঝতে থাকে যে আমি কোথায় ভুল করতেছি। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতেছি যে যদি ওষুধের সঙ্গে মেডিসিনের সঙ্গে যদি রোগীর কিছু মাত্রায় মিল থাকে, তখনই এই ধরনের ঘটনা ঘটে। তাই দেখা যায় যে এই নিউ সিমটমস অ্যাপিয়ার যে মেডিসিনে হচ্ছে, ধরেন ক্যালকেরিয়া কার্ডিয়ার, তাহলে আপনি দেখবেন আপনি ওষুধটার অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু ওষুধটা ওই পরিমাণে মানে হিসাবে কাজ করতে পারছে না, ডিসিমিলার মেডিসিনের মতো কাজ করতেছে, এক প্রকারে অন্যভাবে ভাইটাল ফোর্সকে আক্রমণ করতেছে। তাহলে আপনি কিন্তু অনেকটা কাছাকাছি পৌঁছেছেন, অর্থাৎ মধ্যম মানের ডাক্তাররা অনেকটা ওষুধের কাছাকাছি পৌঁছে যায়। দেখা যায় কোনো একটা কমপ্লিমেন্টারি মেডিসিন প্রয়োগ করলে তখন আর এই সমস্যাটা থাকে না। অর্থাৎ যদি ক্যালকেরিয়া কার্ড হয় মেডিসিন, তাহলে হয়তো ক্যালকেরিয়া কার্ডে যদি এই ধরনের নিউ সিমটমস অ্যাপিয়ার করে, তাহলে মোটামুটি
রোগী হচ্ছে সেন্সিটিভ ওষুধটার প্রতি, ক্যালকেরিয়া কার্বের প্রতি, তাহলে হয়তো ক্যালকেরিয়া পজ বা হয়তো ক্যালকেরিয়া আয়োড অথবা ক্যালকেরিয়ার কোনো কমপ্লিমেন্টারি মেডিসিন যেমন লাইকোপোডিয়াম, এরকম টাইপের কোনো একটা কমপ্লিমেন্টারি মেডিসিন থেকে তার মিনিমামটা চলে আসে। অর্থাৎ এই পর্যন্ত পৌঁছতে পারলে বাকি রাস্তাটা একটু সিমটমস গুলোকে ফের ফার্দার অ্যানালাইসিস করলে বোঝা যায় আচ্ছা আচ্ছা আজকে এটা বুঝতেছিলাম ক্যালকেরিয়া, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা ক্যালকেরিয়া আয়োড বা এটা ক্যালকেরিয়া পজ বা এরকম কোনো একটা কমপ্লিমেন্টারি মেডিসিন লাইকোপোডিয়াম আছে, ক্যালকেরিয়ারও সিমটমস আছে, লাইকো আছে, তাহলে লাইকোটাকে আমি অবহেলা করছি, ক্যালকুলেটার এইভাবে ক্যালকুলেট করলে দেখা যায় যে খুব সহজেই মিনিমাম মেডিসিনটাকে খুঁজে পাওয়া যাবে। তাহলে এই যে ভুল সেমেটিক প্রয়োগের কারণে নতুন উপসর্গ চলে আসে। আর নতুন উপসর্গ কেন আসে? কেননা সেক্ষেত্রে ভাইটাল ফোর্সকে সে অব্যবস্থিত করে তোলে, অস্থিতিশীল করে তোলে এবং খুবই শক্তিশালী ওষুধ এবং রোগীর সঙ্গে কিছু না কিছু মিল আছে, সেই কারণে যে ভাইটাল ফোর্সকে ওভার স্টিমুলেটেড করে। আর এই ক্ষেত্রে ভাইটাল ফোর্সও খুবই দুর্বল কন্ডিশনের মধ্যে থাকে। যদি খুবই স্ট্রং ভাইটাল ফোর্স যুক্ত একটা পেশেন্ট আমরা পাই যে কিনা খুবই স্ট্রং, আমরা এর আগে লেভেল অফ হেলথ টুকটাক আলোচনা করেছি এবং সেখানে বলেছি যে ভাইটাল ফোর্স কোন কোন রোগীর ক্ষেত্রে দুর্বল থাকে এবং সেগুলো বোঝার উপায় কি। ভাইটাল ফোর্স যাদের খুবই দুর্বল আছে তাদের ক্ষেত্রে যে কোনো ঔষধ গিয়ে এই ধরনের পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু যাদের ভাইটাল ফোর্স খুব স্ট্রং তাদের কাছাকাছি মেডিসিনেও কোনো এফেক্ট তারা প্রকাশ করে না। কিন্তু দুর্বল পেশেন্টরা বা যাদের ভাইটাল ফোর্স খুবই সেনসিটিভ প্রকৃতির হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিউ সিমটমস বেশি দেখা দেয়। খুব একটা স্ট্রং কনস্টিটিউশন যেমন বেলেডোনার কনস্টিটিউশন, সেখানে সমস্ত সিমটোলজি খুবই ইন্টেন্সিটির সাথে প্রকাশ করে, অর্থাৎ তার ভিতরে ভাইটাল ফোর্সের এনার্জি খুবই তীব্র মাত্রায় থাকে। এখন এই রোগীতে আপনি কাছাকাছি ওষুধগুলো দিলেও কোনো কিছু পরিবর্তন করতে সক্ষম হবেন। সেই তুলনায় যদি একটা পেশেন্টের ভাইটাল ফোর্স খুবই উইক থাকে এবং তার মধ্যে ধরেন অ্যাথমেটিক কমপ্লেন্স আছে, যে হয়তো নেট্রাম সালফের রোগী বা একটা কোনো নসোদের রোগী এতটা দুর্বল অবস্থার মধ্যে গেছে, এখন তার মধ্যে যদি আপনি কাছাকাছি ওষুধগুলো দেন তাদের মধ্যে ভয়ঙ্কর রিয়াকশন দেখবেন। অনেক সময় হোমিওপ্যাথিক ডাক্তার আফসোস করে যে আল্লাহ এত ওষুধ দিচ্ছি কোনো কিছুতেই তো কার রোগীর মধ্যে পরিবর্তন আসে না, তার মানে তার কনস্টিটিউশন খুব স্ট্রং, তাকে আপনি যতক্ষণ না সঠিক মেডিসিনটা প্রেসক্রিপশন করতে পারছেন তার এক্সিমা, তার সোরিয়াসিস বা তার চুলকানি কোনো মতেই যাবে না। হ্যাঁ, সে খুবই স্ট্রং কনস্টিটিউশন, দেখবেন তাকে জীবনে রোগের ইতিহাস নাই, ছোটখাটো হালকা ফুলকা ওষুধে সে কিন্তু প্রভাবিত হবে না। তুলনামূলক ভাবে কোনো অ্যাস্থামেটিক পেশেন্ট বা খুব একটা দুর্বল কন্ডিশনের অনেকদিন ধরে ক্রনিক রোগের মধ্যে ভুগতেছে, যার জ্বর ফর কোনো কিছুই আসে না, তার ইমিউন সিস্টেম টোটালি ভাবে লস হয়ে গেছে বা ইমিউন সিস্টেম খুবই দুর্বল হয়ে পড়েছে, এই রোগী আপনি যে কোনো একটা কাছাকাছি ঔষধ দিলেই সঙ্গে সঙ্গে রিয়াকশন দেখাবে। ইভেন তাকে যদি একটু হালকা বৃষ্টিতে একটু বৃষ্টিতে ভিজলে দেখা যাবে তার মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে। এরকম সে পরিবেশের প্রতি, পরিবেশের আবহাওয়ার প্রতি পরিবর্তনশীলতায় সে সেন্সিটিভ, তেমন যে কোনো হোমিওপ্যাথিক কাছাকাছি মেডিসিনের প্রতি সেন্সিটিভ। রাইট? আমার একটা রোগী আছে, এটা নিয়ে খুবই পেরেশানির মধ্যে ছিলাম। খুবই পুরানো রোগী এবং অ্যাস্থমেটিক কমপ্লেন্স যুক্ত, ফ্যামিলির মধ্যে নানা ধরনের সমস্যা, খুবই আর্লি এজ, খুবই কম বয়সে তার শ্বাসকষ্ট এবং ছোটবেলা থেকে মোটামুটি সে ঠান্ডা শ্বাসকষ্টের মধ্যে ভুগতেছে, নেগলেক্টেড নিউমোনিয়া মনে হয়। এইরকম একটা কেসের মধ্যে কাজ করতে গিয়ে আমি এমন একটা প্যারার মধ্যে পড়ছি যে তার মেন্টালি মাইন্ডে পিকচার এমন যে সেটা যেন খুবই ফাস্টিডিয়াস, খুবই পরিপাটি স্বভাবের, খুবই ডিউটি বাউন্ডেড, ফ্যামিলির প্রতি খুবই অ্যাংজাইটি রাখে, এরকম একজন পেশেন্ট যে কিনা ওভার থিঙ্কিং এর মধ্যে থাকে। তো মেন্টালি থেকে দেখলে এবং ডিস্টারবেন্স সে একদম পছন্দ করে না, এরকম একটা মেন্টাল স্টেট থেকে দেখলে তাকে তার পরিপাটি স্বভাব, গুছানো স্বভাব দেখা তাকে আর্সেনিক মনে, আর্সেনিক দেওয়ার পরে কিছুটা ইমপ্রুভমেন্ট, তারপরে টোটাল কেস রিল্যাপস বলতে কিছুটা ইমপ্রুভমেন্ট করে একটু স্টপ। দেন আমি চিন্তা করলাম যে ছোটবেলায় এত ইনফেকশনের হিস্ট্রি আছে, এত ইনফেক্টেড হয়েছে নানান ধরনের অ্যাকিউটের মধ্যে দিয়ে সে এমন ভাবে গিয়েছে, তাহলে সম্ভবত এই রোগীটা এবং তার ফ্যামিলি হিস্ট্রি নিয়ে মোটামুটি একটা নসর প্রয়োগ করা যাক।
যখনই দেখা যায় কোনো ঔষধে ভালো মতো কাজ করছে না, তখনই একটা ওষুধ কিন্তু কেসটাকে আবার খুলতে পারে যদি মায়াসিনোটিক ব্লক। আমি সেখানটায় কাস্টিনোসিন প্রয়োগ করার পরে কিছুদিন রোগী ভালো, তারপরে একটা অদ্ভুত একটা মোডালিটিস তার সাথে আগাগোড়ায় আছে, এবং সেই মোডালিটিস আর্সেনিকও কভার করে। সেটা হচ্ছে ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন। ওয়েট ওয়েদার অ্যাগ্রাভেশন। সে যদি বাড়ির মধ্যে কাঁচের ঘরের মধ্যেও বসে থাকার বাইরে যদি বৃষ্টি হয় তার শ্বাসকষ্ট করে, মানে আপনি চিন্তা করেন কতটা সেন্সিটিভিটি তার ওয়েট ওয়েদারের প্রতি। শীতকালে তার অতটা সেন্সিটিভিটি নাই, বাট ওয়েট অ্যাগ্রাভেশন, ওয়েটের মেডিসিন সেখানটাও আর্সেনিক প্রাধান্য পায়, যেখানে পালসেটিনের প্রাধান্য পায়। আরো কয়েকটা মেডিসিন, বেশিরভাগ মেডিসিন ক্যালকিনিয়া কার্বো প্রাধান্য পায়, ওয়েট কোল্ড ওয়েদার অ্যাগ্রাভেশন। কিন্তু এবারে মেন্টাল পিকচারের সাথে মিলিয়ে যে এতটা ইয়ং এজে এতটা দায়িত্বশীল, মানে তার দায়িত্ব ব্যাপারটা, সে চাপ, সংসারের চাপকে খুবই স্ট্রংলি ভাবে একসেপ্ট করে। অন্যান্য লোকের মতো সে ডাউনরোলের স্বভাবের নয়, বরঞ্চ খুবই গোছানো স্বভাবের এবং দায়িত্বশীল মেজাজে, এবং তার সাথে ওয়েট ওয়েদার ইউনো, এবং খুবই লিমিটেড তার চলাফেরা, যতটুকু কাজ ততটুকু চলাফেরা, কথাবার্তা। সমস্ত মেন্টাল পিকচারকে যদি এক জায়গায় নিয়ে আসে, সে ডিউটি বাউন্ড, খুবই রেসপন্সিবল, একটু রিজার্ভ টাইপের পেশেন্ট, এবং দায়িত্বশীল খুবই। একটা ওসিডি লাইফ প্রবলেম তার মধ্যে, মাইন্ডের মধ্যে চলতে থাকে, কোনো থিঙ্কিং নিয়ে ঘর বাড়ি করতে হবে, ইয়ে করতে হবে, হ্যান্ড করতে হবে, ত্যান করতে হবে, এবং তার শ্বাসকষ্ট এবং ওয়েট ওয়েদার একটা I give her নেট্রাম সাল্ট। এই যে নেট্রাম সাল্ট তার মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটায়। বিগত 2 সপ্তাহ মেডিসিন দেখলাম, রোগী ফোন করে বললো, ডাক্তার আজকে বৃষ্টিতে 1 ঘন্টা কিন্তু শ্বাসকষ্ট আছে, এমনটা করবেন না। তো আমি অনেক সময় এরকম ট্রাই করতে বলি যে অ্যাকচুয়ালি আমার মেডিসিন রাইট কিনা। যদি সেই মোডালিটিসটা যদি না যায়, এবং মেডালিটিস যদি প্রিডমিনেন্টলি ভাবে রোগীর মধ্যে কাজ করে, এফেক্ট রাখে, তাহলে কিন্তু ওষুধ কোনো কাজই করে না। মোডালিটিস চেঞ্জ হয় কিছু সিনোর সিমটমস এর মধ্যে, যদি সেটা প্রমিনেন্ট ভাবে থাকে, যদি রোগীর মাইন্ডের সিচুয়েশন ভালো হয়, যদি তার প্রমিনেন্ট মোডালিটিস গুলো ভালো হয়, যদি তার জেনারেলিটিস গুলো ভালো হয়, জেনারেল ঘুম খিদে এই সমস্ত ইমপ্রুভমেন্ট হয়, 100% সে কিওর ফলো করছে। সেখানটায় নো রিপিটেশন, সেখানটায় কোনোভাবে কোনো প্রয়োগ করা যাবে না, এবং লং অবজারভেশনের মধ্যে রাখতে হবে। যেটা বলছিলাম যে এখানটায় দেখা যাচ্ছে ওয়েট ওয়েদার তার শরীরের মধ্যে এফেক্ট করছে। এটা ক্রনিক পেশেন্ট ছিল, ওই জন্য এতটা ধুঁধলার মধ্যে ছিল যে আর্সেনিক, কার্সিনোসিন, তারপরে নেট্রাম সাল্ট এইভাবে আসতে ছিল, একটার পরে একটা ঔষধ তাকে দিতে হয়েছে। তো এখানটায় যে ঔষধটি তার শরীরের মধ্যে প্রভাব বিস্তার করে, বিকজ সেটা ক্রনিক পেশেন্ট, তার ভাইটাল এনার্জি খুবই কম, যেখানে ভাইটাল ফোর্স খুবই স্ট্রং, সেখানটায় কাছাকাছি ওষুধ দিলে কোনো রিয়াকশন দেখা দেয় না। তো নতুন উপসর্গ সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে সৃষ্টি করতে পারে। কথার তাৎপর্য এটা, যাদের ভাইটাল ফোর্স দুর্বল, এক্সহাস্টিং, যাদের ভাইটাল ফোর্স খুবই সেন্সিটিভ, তাদের মধ্যেই নতুন উপসর্গ আসাটা খুবই কমন ব্যাপার। কিন্তু স্ট্রং কনস্টিটিউশন এবং স্ট্রং ভাইটাল ফোর্সের মধ্যে আপনি এই ধরনের পরিবর্তন সহজে দেখতে পাবেন। তারা ওষুধটার কোনো রিয়াকশনই দেখাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ঘটেটা কি, কেন নতুন সিমটম ক্রিয়েট করে? বিকজ এই ঔষধটা, এই যে ঔষধটা আপনি প্রয়োগ করেছেন, সেই ঔষধটা নার্ভাস সিস্টেম এবং তার ইমিউনোলজিক্যাল রেসপন্সকে খুবই প্রভাবিত করে, এবং ডিজিজ লাইক এজেন্টের মতো কাজ করে, যেটা ডক্টর হ্যানিম্যান ক্রনিক বা ফলস ক্রনিক ডিজিজ বলে বলতেছেন। সেই জায়গায় আলোচনাটা একটু করলে বোঝা যায় যে অযথায় এলোপাথারি ঔষধ প্রয়োগ করে অনেক সময় একটা ক্রনিক ডিজিজকে প্রডিউস করা যায়। যদি অ্যালোপ্যাথিতে, কিন্তু হোমিওপ্যাথি দিয়েও তো করা যায়, তাই সেটা নয় তো। মেডিসিন তো ভাই একটা ডিজিজ এজেন্ট, তাই না? মেডিসিনে যত বেশি বিষাক্ত মেডিসিন, তত তার প্যাথোজেনেটিক পাওয়ার, যত বেশি প্যাথোজেনেটিক পাওয়ার, ততটা তার কিউরেটিভ পাওয়ার। তাহলে হোমিওপ্যাথিক ঔষধের মধ্যেও তো একটা প্যাথোজেনেটিক ব্যাপার আছে, ওই জন্যই তো পুরো ভাইটার মধ্যে নানান ধরনের সিমটমস এসে বিকাশ করতে পেরেছে, তাই না? তাহলে এই যে প্যাথোজেনেটিক পাওয়ারটা,
এই প্যাথোজেনেটিক পাওয়ারটা তাকে তার ভাইটাল ফোর্সকে সাপ্রেস করে সেখানে সিমটমসের প্রকাশ ঘটায়। তাই এই জন্য নতুন সিমটমস ডেভেলপ করে। আর সেটা কিভাবে কাজ করে? প্রথমে ইমিউনোলজিক্যাল রেসপন্সকে বিকৃত করে এবং নার্ভাস সিস্টেমকে খুবই উত্তেজিত করে। ফলাফল কি হয়? ইমিউনোলজিক্যাল মিসম্যাচ করে এবং সিম্প্যাথেটিক ওভার ড্রাইভ ক্রিয়েট করে। সিম্প্যাথেটিক নার্ভগুলোকে উত্তেজিত করে ফেলে ওই রং মেডিসিনটা এবং নার্ভাস হাইপার সেন্সিটাইজেশন ক্রিয়েট করে। এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে সে নতুন সিমটমস, যেরকম একটা অ্যালোপ্যাথিক মেডিসিন দীর্ঘদিন ধরে খেলে যেমন একটা সিমটমসের বিকাশ ঘটে, সেরকম একটা নতুন সিমটমসের বিকাশ ঘটে যেটা রোগ চিত্রের সাথে এবং প্যাথোলজির সাথে কোনোভাবেই ম্যাচ করে না। অর্থাৎ একটা নতুন একটা বিষ যেমন শরীরের মধ্যে প্রবেশ করলে যেরকম সিমটমস হয়, সেরকম একটা ব্যাড সাইন ক্রিয়েট করে। তাহলে আমাদের 10 নম্বর অবজারভেশন থেকে আমরা বুঝতেছি যে কোনো মতেই নতুন সিমটমস ভালো জিনিস নয়। নিউ সিমটমস আফটার রেমেডি, দ্যাটস সাইন। রেমেডির অবস্থা কি? নো সিমিলিমাম অর ওভারডোজ। বারবার প্রয়োগ করতে হয়। এক একবার হোমিওপ্যাথিক ঔষধ দিলে নিউ সিমটমস আসবে না রে বাবা, যদি না ভাইটাল ফোর্স অতিরিক্ত সেন্সিটিভ হয়। এক একবার দিলে অতটা ভুল হয় না, কিন্তু যখন কন্টিনিউয়াসলি দিতে থাকে তখন আস্তে আস্তে পয়জনাস সিমটমস বা নিউ সিমটমস ডেভেলপ করে। ভাইটাল ফোর্সের অবস্থা কি? যেখানে নিউ সিমটমস ক্রিয়েট করতেছে খুব ইজি ভাবে, সেখানে আপনার সতর্ক হওয়া দরকার যে এখানটায় ভাইটাল ফোর্স খুবই উইক, খুবই দুর্বল, খুবই ওভার স্টিমুলেট, খুবই সেন্সিটিভ বা এক্সস্টেড কন্ডিশনের মধ্যে আছে। আপনাকে আরো সাবধান হতে হবে ঔষধের ডোজ এবং রিপিটেশন সম্পর্কে। এবং তার সাথে অবশ্যই কি করণীয় হচ্ছে সঙ্গে সঙ্গে রেমেডিকে বন্ধ করে দেন, ওষুধকে বন্ধ করে দেন, পারলে অ্যান্টিডোট করে। যখন নিউ সিমটমস অ্যাপিয়ার হবে, কিছু কিছু ডাক্তার আছে তারা কিছু ভুল করে বসে, তারা ওই নতুন সিমটমস গুলোকে নিয়ে প্রেসক্রিপশন করতে চায়। এই যে একটা মাঝখানে একটা ভুল মেডিসিন প্রয়োগ করা হয়েছে এবং এই ভুল মেডিসিন প্রয়োগ করার ফলে একটা ভুল চিত্র চলে আসে, ভাইটাল ফোর্সকে বিকৃত করে কিছু সিমটমস আসে। এবার পুরানো সিমটমস আর এই যে ঔষধের সিমটমস, এই দুইটাকে মিক্সড করে একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি করা হয় এবং তার উপরে ঔষধ প্রয়োগ করলে তখন আরো বেশি ভুল হয়ে যায়। যে এগুলো অস্থায়ী সিমটমস, হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে অস্থায়ী কিছু সিমটমস এসছে, বেশি দিন তো থাকার নয়, সেগুলো চলে যাওয়ার পরে একটা নতুন প্রেসক্রিপশন করার দরকার। অথবা যদি প্রেসক্রিপশন করতেই হয় তখন অ্যাভয়েড করতে হয় এই সমস্ত নিউ সিমটমস গুলো। কেননা নিউ সিমটমস গুলোকে আপনি প্রথমে ওয়েট করেন, অপেক্ষা করেন, অটোমেটিক চলে যাইতে দেন। হ্যাঁ, নোট করে রাখুন। অবশ্যই পেশেন্ট আসতে অবশ্যই নোট করে রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স আছে যে প্রকৃত সিমটম চিত্রের সাথে বা আগের চিত্রের সাথে নতুন সিমটমসকে যাতে গুলিয়ে না ফেলা যায়, তার জন্য সেগুলোকে আলাদাভাবে আন্ডারলাইন করে পৃথক করে রাখতে হবে যে এইগুলো আমার এই পরাম মেটালিকাম দেওয়ার পরে এই চিত্রটা এসছে, অর্থাৎ এই সিমটমস গুলো হচ্ছে নিউ সিমটমস। এগুলো কোনো মতেই যেন প্রেসক্রিপশনের মূল যে সিমটমস তার সঙ্গে না গুলিয়ে ফেলা হয়। এই জন্য নিউ সিমটমস গুলোকে প্রথমে ডক্টর কাছে মধ্যে ওয়েট করা উচিত এবং এগুলো অটোমেটিক চলে যাইতে দেওয়া উচিত। ভাইটাল ফোর্স কাজ করছে, ও অটোমেটিক আস্তে আস্তে ওই সিমটমস গুলোকে দূর করে ফেলে। যেহেতু হোমিওপ্যাথিক ঔষধ খুব বেশি দিন স্টে করবে না। তাহলে যখনই রোগী এরকম কন্ডিশন নিয়ে আসবে তখন এই নিউ সিমটমস গুলোকে অবশ্যই নোট ডাউন করতে হবে, তাহলে গুলিয়ে ফেলার চান্স আছে। এরপরে অ্যানালাইজ করতে হবে। যদি খুব ভয়ঙ্কর ভাবে প্রকাশ হয় তখন আমরা অ্যান্টিডোটও করার দরকার হতে পারে। এইভাবে এই সিমটমস গুলোর আসা বন্ধ হওয়ার পরে কেসটাকে ফের রিঅ্যানালাইজ করতে হবে, ফের বিশ্লেষণ করতে হবে উইথাউট ইনফ্লুয়েন্স অফ দিস নিউ সিমটমস। এই নিউ সিমটমস এর ইনফ্লুয়েন্স ছাড়া, মানে যে নিউ সিমটমস এসছে এগুলোকে বাদ দিয়ে কেসটার কি অবশিষ্ট অংশ আছে এবং পূর্বের কেস টেকিং এর সঙ্গে তুলনা করলেই বোঝা যাবে যে কোনগুলো নিউ সিমটমস। এই নিউ সিমটমস এর ইনফ্লুয়েন্স প্রাপ্ত কাপ থেকে বের হয়ে পুরো কেসটাকে অ্যানালাইজ করতে হবে এবং তারপর কি করতে হবে? চুজ এ প্লেস মিনিমাম বেসড অন অরিজিনাল টোটালিটি। সবসময় অরিজিনাল টোটালিটির উপরে প্রেসক্রিপশন করতে হয়। তাই অরিজিনাল টোটালিটি এবং নিউ সিমটমস এর ইনফ্লুয়েন্স বাদ দিয়ে যে টোটালিটি করে থাকবে সেই টোটালিটির উপরে একটা প্লেস মিনিমাম প্রেসক্রিপশন।
ভুল সবার দ্বারা হইতে পারে। যে কোনো বড় ডাক্তারেরও ডক্টর পেন্ট বলতেছে, মানে তার ভুল না হলে সে কখনো এই অবজারভেশন নিয়ে আসছে, তাহলে ভুল হইতে পারে, সমস্যা নাই, কিন্তু ভুলকে যত দ্রুত বোঝা যায় ততই ভালো, তাই না? তাই নিউ সিমটমস এর সময় এই সিমটমস এর ইনফ্লুয়েন্স শরীরের উপরে, মনের উপরে, ফিজিক্যাল জেনারেলের উপরে কি প্রভাব পড়েছে সেগুলোকে বিশ্লেষণ করে, সেগুলোকে বাদ দিয়ে পূর্বের প্রেস সিমটমস এর বা টোটালিটির উপরে আপনাকে একটা প্রেস মিনিমাম ঔষধ প্রেসক্রাইব করতে হবে। তাহলে 10 নম্বর অবজারভেশন থেকে আমরা বুঝতেছি যে নতুন উপসর্গ কি, এই উপসর্গকে দূর করার উপায় কি, যদি সে রেমেডি যদি ভুল প্রতিক্রিয়া হয় সেখানে আমাদের কি করণীয়, কেমন ভাবে করতে হবে, এগুলো বিস্তারিত ভাবে দ্বারা কখনো সিমটমস আসাটা উচিত না, এটা কিওরের পরিপন্থী ব্যাপার। প্রসঙ্গ অবজারভেশন ক্লিয়ার? হ্যালো, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার স্যার, চমৎকার স্যার। 11 নম্বর অবজারভেশন হচ্ছে old symptoms are observed to reappear. Old symptoms are observed to reappear. অর্থাৎ রেমেডি দেওয়ার পরে 15 দিন বা 1 মাস বাদে এসে রোগী বলতেছে যে তার পুরানো উপসর্গ যেগুলো অনেক আগে চলে গিয়েছিল আবার ফিরে এসেছে। অর্থাৎ ওল্ড সিমটমস আর অবজার্ভ টু রিঅ্যাপিয়ার। আপনার এসের এই ওল্ড সিমটমস গুলো আবার পুনরায় ফিরে আসবে, যেগুলো রোগী বলতেছে ভালো হয়ে গিয়েছিল, একটা সমস্যা ছিল সেটা ফিরে এসছে, বা 30 বছর বয়সে একটা সমস্যা হচ্ছিল সেটা ফিরে এসছে, এরকম টাইপের পুরানো সিমটমস ফিরে আসা। অনেক সময় একটা পূর্বে এক্সিমা ছিল, হ্যাঁ, তারপরে শ্বাসকষ্ট, এখন আপনি শ্বাসকষ্ট ফিরেছে, কিছুদিন আগে আমার একটা শুনছি অনেক ক্ষেত্রে আমি এটা দেখি। এই অবজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর লাগে। আমি একটা বয়স্ক লোক আছে, বিগত 1 বছর ধরে আমি তার ট্রিটমেন্ট করছি, অ্যালার্জি, রাইনাইটিস, এত বিকট সমস্যা। তো সেখানটায় আমার একটু ধৈর্যের অভাব ছিল, আমি একটু বেশি ঘন ঘন ওষুধটা প্রয়োগ করছি, ঘন ঘন চেঞ্জ করছি। এই কারণে এই রোগীটাকে নিয়ে আমাকে বেশ ভালো মতো পীড়া, মানে ভালো মতো প্যারার মধ্যে ছিলেন। তো বিগত যে ওষুধটা আমি তাকে প্রয়োগ করেছিলাম, সম্ভবত সালফার 200 পোটেনসিতে প্রয়োগ করেছিলাম, দেওয়ার পরে তার অ্যালার্জি, তার ঘন ঘন সর্দি লাগার, মানে বয়স্ক লোকটার এমন একটা দিন যায়নি যেদিন তার সর্দি নাই, কানে যন্ত্রণা নাই, দাঁতে ব্যথা, এইগুলোই নিয়ে আসে সাফারিং করতেছে। পেশাবের সমস্যা, হ্যাঁ পেশাবেও ভালো মতো সমস্যা ছিল, পায়খানা পাওয়া না হওয়া, আর অতিরিক্ত পরিমাণে ধরনের ছিল তফাৎ। যাই হোক, তো এই লাস্ট বারে এই ঔষধটা সঠিক পোটেন্সিতে প্রেসক্রিপশন করার পরে তার মধ্যে স্কিনের সিমটমস কিছু প্রকাশ হয় এবং সর্দি চলে যায়। তো আমি তার জিজ্ঞাসা করি, ডাক্তার কি একটা ওষুধ দিল, সর্দি তো কমছে, তুমি কেন এত এই পাঁচ এই পদ্ধতি অনেক কষ্টে সেরেছে ডাক্তার, সেই সমস্যা ফিরে এসছে, এইরকম ছিল একটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে তার এই সমস্যাটা ভালো হয়ে ফেলেছে। সেই সমস্যা বিরক্ত লাগতেছে হাঁটু থেকে নিয়ে কোমর পর্যন্ত, এই জায়গাটা ফিরত এসছে। That is called old symptoms return. অর্থাৎ 2 বছর আগে যে সমস্যাটা চেপে গেছিল, এই সমস্যাটা আবার ফিরে আসবে। এই জিনিসটাকে আমাদের একটু বুঝতে হবে। এই ঘটনা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একটা সুন্দর এবং শুভ লক্ষণ। ওল্ড সিমটমস ফিরত আসা মানে হোমিওপ্যাথি ডাক্তারদের পার্টি দেওয়া উচিত, হ্যাঁ কাজ একটা করছে, সুন্দর এবং শুভ ব্যাপার। হ্যাঁ, এটা নির্দেশ করে রেমেডি একদম পারফেক্ট, রেমেডি একদম সঠিক। এটা নির্দেশ করে যে ভাইটাল ফোর্স, আমাদের সবসময় ভাইটাল ফোর্সের দিকে তাকিয়ে ট্রিটমেন্ট, কয়টা সিমটম যাচ্ছে আর আসছে আর কি কম্পেনসেশন করতে পারছে, তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তারের একটা নজর সবসময় থাকবে ভাইটাল ফোর্সের উপর, যে তার ভাইটাল এনার্জি কেমন ভাবে থাকবে। যদি সব সিমটমস চলে যায় আর
ভাইটাল ফোর্সের মধ্যে ডেভেলপমেন্ট না হয়, তাহলে আমরা এর আগের অবজারভেশন করছি, কত নম্বর অবজারভেশন জানো? 8, 9, 8 নম্বর অবজারভেশন, যে রোগী সব সিমটমস চলে গেছে, সব সিমটমস বেরিয়ে গেছে, কিন্তু রোগী ভালো বোধ করছে না, রোগী স্বস্তি বোধ করছে না, রোগী ওয়েল বিং সেন্সেশন তার মধ্যে আসছে না যে আমি ভালো হয়েছি, কিন্তু সিমটমস চলে গেছে। এরকম একটা ঘটনার সামনাসামনি নিতে হবে, রাইট? তো সিমটমস চলে যাওয়া মানে কিওর নয়, এটা আমাদেরকে শেখায়। কেন সেখানে ভাইটাল ফোর্সের কোনো ডেভেলপমেন্ট হয় না, সেই কারণে যদি ঘুম ফিরে মন মেজাজ, মন মানসিকতা, এনার্জি, চলাফেরা, সৎসঙ্গতা, কথা বলার ধরন, এগুলোর মধ্যে চেঞ্জ আসে নাই, শুধু দেখা যন্ত্রণা কমছে, শুধু তাহলে দেখা যায় এই যখন কখনো হোমিওপ্যাথিতে প্রত্যাশা যুক্ত নয়। হোমিওপ্যাথিতে হওয়ার কথা আছে যদি আগে ভিতর থেকে ভালো বোধ করবে, পরে মাথার যন্ত্রণা গেল না গেল সেটা পরের ব্যাপার। এটা কখন ঘটে? যখন ভাইটাল ফোর্সের মধ্যে ডেভেলপ হয়, ভাইটাল ফোর্সের মধ্যে উন্নতি হয়, লেভেল যখন আপ হয়, স্বাস্থ্য যখন ভালো হয়, তখন ভাইটাল ফোর্সের এনার্জি যখন বেড়ে যায়, তখন এই ঘটনা হয় যে রোগী ভিতর থেকে স্বস্তি অনুভব করে, রোগীর মন মেজাজের দিক থেকে ফ্রেশ ভাবে, রোগীর শরীরটাও বেশ ঝরঝরা লাগে। এগুলো ভাইটাল ফোর্সের উন্নতি হলে তবেই সম্ভব। তাই আমাদের সবসময় ভাইটাল ফোর্সের দিকে একটা চোখ রাখার দরকার। বাইরে বাইরে সিমটম বাড়তেছে কমতেছে, ইট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে ভাইটাল ফোর্স কেমন ভাবে কাজ করছে সেটাকে দেখার চোখ তৈরি করতে হবে। তো যখনই দেখা যায় যে ওল্ড সিমটমস অ্যাপিয়ার হইতেছে, তার মানে ভাইটাল ফোর্স আপনার ঔষধ নেওয়ার পরে, খাওয়ার পরে ভাইটাল ফোর্স এতটা শক্তিশালী অবস্থানে চলে এসেছে যে পূর্বের যে মীমাংসা ভাইটাল ফোর্স সমাধান করতে পারেনি, পূর্বের যে সমস্যার প্রতিকার ভাইটাল ফোর্স করতে পারেনি, সেই প্রতিকারকে, সেই পুরানো দুশ্মনীকে সে আবার মনে করেছে যে এইবারে আমি তো শক্তিশালী হয়েছি, আমি যে এতদিন মুখ সহ্য করছি, এইবার আমি তোরে মজা দেখাই বলে সে পিছনের দিকে রিটার্ন করে, এবং পিছনের যে সমস্যা অমীমাংসিত থেকে গেছে সেই সমস্যাকে মীমাংসার মধ্যে নিয়ে আসার ক্ষমতাকে অর্জন করে ফেলতে আপনার পশুদের দ্বারা এতটা ভাইটাল ফোর্সের স্ট্রং পজিশনে হয়। তাহলে ভাইটাল ফোর্স নিজের অতীতের স্তরগুলোকে পরিষ্কার করার কাজে লিপ্ত হয়েছে। এখানটায় কোনোভাবে ছেড়ছাড় না করা, এখানটায় কোনোভাবে ভুল পথে না ধাবিত হওয়া, রোগ নিরাময়ের পথ সঠিক ক্রমে চলতেছে, হেলিক্স ল ফলো করতেছে, যে যে পূর্বের সিমটমস ফিরে এসছে। হেলিক্স ল বলে আগে নতুন সমস্যা ঠিক হবে, তারপরে পুরাতন সমস্যা ঠিক হবে। অর্থাৎ আগের সিমটম নতুন থেকে পুরাতনের দিকে, যদি পুরানো উপসর্গ ফিরে আসে তবে তা হচ্ছে হিলিং প্রসেসের হিন্দি। ডক্টর হেরিংস এই কথাটা বললেই দিয়েছে যে যদি পুরানো সিমটমস ফিরে আসে, হ্যাঁ, সেটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। ডক্টর হ্যানিম্যান বলতেছে ইফ ওল্ড লং সাপ্রেসড সিমটমস রিঅ্যাপিয়ার, অর্থাৎ যে সমস্ত সিমটমস গুলো অনেক পুরানো, অনেক পূর্বের যে সমস্ত সিমটমস গুলো সাপ্রেস হয়ে গিয়েছিল, অবদমিত হয়ে গিয়েছিল, সেগুলো যদি ফিরত আসে ইন রিভার্স chronological order, this is the best proof that the cure is processing. Cure এখানটায় প্রসেসিং করতেছে। এখানটায় হেরিংস ল বলে ভিতর থেকে বাইরে দিকে, উপর থেকে নিচের দিকে, গুরুতর থেকে লঘুতে, নতুন থেকে পুরাতনে যদি পুরানো উপসর্গ ফিরে আসে, তাহলে এটা হচ্ছে ল অফ কিউর। আমরা যদি প্যাথোফিজিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করি, তাহলে ভাইটাল ফোর্স তার পুরানো অবদমিত রোগচক্রকে আবার ফিরিয়ে নিয়ে আসে, সার্ফেস স্টেজে নিয়ে আসে। অর্থাৎ একটা লেয়ার শেষ হয়ে গেল, বর্তমান লেয়ার শেষ হয়ে গিয়ে পূর্বের লেয়ার উন্মোচিত হইল, এবং সেখানটায় গিয়ে ভাইটাল ফোর্স কাজ করছে। এবং ইমিউনের মধ্যে যে মেমোরি ছিল, ইমিউনোলজির যে মেমোরি, টি সেল, বি সেল সব বলেন না অ্যালোপ্যাথিতে, সেই মেমোরি আবার ফিরত এসছে, পুনরায় সক্রিয় হয়েছে। এখন এগুলোর মোকাবেলা করে ভাইটাল ফোর্স নিজেকে পুরোপুরি রোগমুক্ত করতে চায়। বায়োজেনেটিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি এই ব্যাপারটাকে দেখেন, তা আমরা যে বলি লেয়ার ওয়াইজ ট্রিটমেন্ট, তো লেয়ার ওয়াইজ ট্রিটমেন্টের ধারণা কিন্তু নতুন কোনো হোমিওপ্যাথিক ধারণা নয়। এগুলো
সবই অর্গানন থেকে প্রতিফলিত করা হয়েছে, এগুলোকে নিয়ে দীর্ঘ বিচার বিশ্লেষণ করা হয়েছে, তারপরে এই লেয়ারের ধারণা এসেছে। এই যে লেয়ার, অর্থাৎ একটা নতুন, আপনি আপনি ধরেন শ্বাসকষ্টের ঔষধ দিলেন, শ্বাসকষ্ট ধরেন এটা একটা সাইকোটিক মায়াজম, সাইকোটিক মায়াজমের একটা ঔষধ আপনি দিলেন, এই স্তরটা সেরে গেল, যে পুরানো একটা রোগ চক্র শুরু হলো, যেটা অনেকদিন আগের এক্সট্রিমার ব্যাপার ছিল বা ওয়ার্ডসের ব্যাপার ছিল, ওয়ার্ড ফিরে আসলো, অর্থাৎ আকিল ফিরে আসলো, তাহলে দেখা যাচ্ছে যে মায়াজমের সাইকোটিকের যে থার্ড স্টেজ ছিল, সেটার থেকে ফার্স্ট স্টেজে সাইকোটিকের দিকে ফিরত গেল, অর্থাৎ একটা লেয়ার শেষ হয়ে গেল। ভাইটাল ফোর্স এমন নয় যে হঠাৎ করে একটা ক্রনিক ডিজিজের মধ্যে আমরা পড়ে যাই। আমাদের প্রথমে ছোট ছোট অল্প অল্প রোগ আসে, যেগুলো আমরা অ্যালোপ্যাথিক ওষুধের দ্বারা, ইনজেকশনের দ্বারা, নানান ধরনের ভুলভাল ওষুধের দ্বারা সেগুলোকে সাপ্রেস করতে 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 আস্তে আস্তে ক্রনিক ডিজিজ হয়ে যায়। প্রত্যেকটা একটা স্তর স্তরে 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 হইতে থাকে, অর্থাৎ মায়াজম আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, তার পাওয়ার বাড়তে থাকে। যখন একটা সঠিক হোমিওপ্যাথি ওষুধ পড়ে, তখন আবার ধীরে ধীরে মায়াজমের পাওয়ার কমতে 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 প্রাইমারি যে মায়াজম আছে সেই মায়াজমের দিকে ফিরত যায়, এবং সব থেকে পুরানো মায়াজম হচ্ছে তরি, অর্থাৎ লাস্ট স্টেজে আপনার তরি কৌশলী আলাদা। এইগুলো থেকে লেয়ারের ধারণা আসছে, যে একটার পর একটা লেয়ার করতে থাকে, একটার পর রোগের একটার পর একটা পরত করতে থাকে, যদি না সঠিক করা হয়, এবং ভাইটাল ফোর্স যদি তার শক্তি হারাতে থাকে, তাহলে ধীরে ধীরে একটা স্তরের পর আরেকটা স্তর, আরেকটা স্তরের পর আরেকটা স্তর, যত সাপ্রেস করা হয় তত ভিতরের দিকে রোগ সৃষ্টি হতে থাকে, গভীর অঞ্চলগুলোকে আক্রান্ত করতে থাকে। আর যখনই হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়, রিভার্স ঘটনা ঘটে, অপোজিট ভাবে ঘটনা গুলো ঘটতে থাকে। এই যে পুরনো উপসর্গ, এটা হচ্ছে একটা মায়াজমেটিক আনলেয়ারিং কন্ডিশন, অর্থাৎ পুরানো উপসর্গ ফিরে আসা মানে একটা মায়াজমের স্তর দিয়ে বা একটা মায়াজমের একটা স্তর দিয়ে, ধরেন কোন একটা পার্মানেন্ট মায়াজমের একটা স্তর দিয়ে আপনার ওষুধ দিয়ে সেটাকে ওভারকাম করতে সহযোগিতা করতে প্রমাণ করে যে রেমেডি। এক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে মায়াজমের গভীর স্তরে গিয়ে আমার ঔষধ হিট করেছে, আমার ঔষধ মায়াজমকে টাচ করেছে এবং সেখানে গিয়ে কাজ করেছে। মায়াজমের দিক থেকে চিন্তা করি, এবং আর্লিয়ার মায়াজমের ফেজে, অর্থাৎ পূর্বের যে মায়াজমের ফেজ আছে, একটা মায়াজমের তো ফেজ আছে, সাইকোটিকের তো অনেক ফেজ আছে, সিপিলিটিকের অনেক ফেজ আছে, স্টোরিকের অনেক ফেজ আছে। তো আর্লিয়ার মায়াজমেটিক ফেজে ঢুকতে ট্রিটমেন্ট দেখতে হবে, আবার সাইকোটিক ইরাপশন বা শরীর পিচিং, যে আমার এই যে পেশেন্টটা, এ কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় তার রোগের ওভালিউশন করলে দেখা যায় যে সে একটু ইমোশনাল টাইপের ডিস্টারবেন্সে আর সামান্য একটা অ্যালার্জিক রাইনাইটিস, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখালে এটাতে বিশ্লেষণ করলে দেখা যায় এটা একটা শরীর কন্ডিশনের বহিঃপ্রকাশ। এবার সেই শরীর কন্ডিশনের বহিঃপ্রকাশে যখন আমি মেডিসিন প্রয়োগ করলাম, তাহলে সেটা থেমে গিয়ে এখন স্কিনের মধ্যে ইচিং চলে আসতেছে, ছোট ছোট ফুসকুড়ি দানা হইতেছে, আর সেগুলো চুলকাচ্ছে। তাহলে এটাও শরীর মায়াজমেরই বৈশিষ্ট্য, কিন্তু এখানে শরীরের হয়তো সেকেন্ডারি ফেজ ছিল, সেখান থেকে প্রাইমারি ফেজে চলে আসলো। এইরকম ধরনের ওল্ড সিমটমসের রিটার্নকে আমরা মায়োসিটিক দিক থেকে চিন্তা ভাবনা করতে পারি। এখানে দেখা যায় পুরানো শরীর পিচিং বা সিপিলিটিক আলসারেশনও ফিরে আসতে পারে, রাইট? এগুলো কিন্তু ভয় পাওয়ার কারণ নয়। আমার স্যার একটা কেসের কথা বলতেছিল যে ইউটেরাইন ফাইব্রয়েড বিনিয়োগ করতে, ফাইব্রয়েড ইজ এ সাইকোটিক চেঞ্জেস। সেক্ষেত্রে তিনি একটা ঔষধ দেওয়ার পরে রুগী মেন্টালি, ফিজিক্যালি, জেনারেলি খুবই ইমপ্রুভমেন্ট করে, খুবই ভালো হয়। তারপরে হঠাৎ করে তার পর্যন্ত ইউটেরাইন ব্লিডিং শুরু হয়। এক্সামিনেশনের মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যায় যে ফাইব্রয়েড অনেক কমে গেছে, প্রায় নাই হয়ে গেছে। এখন হঠাৎ করে এই যে ব্লিডিং কন্ডিশন শুরু হইলো, ইউটেরাইন ব্লিডিং কন্ডিশন শুরু হলো, প্রফিউজ মাত্রায় নয়, অল্প, কিন্তু তার বাড়ির লোক ভয় পেয়ে গিয়ে ব্রেন টিউমার ছিল, সরি ইউটেরাইন ফাইব্রয়েড না, ব্রেন টিউমার, আরো খাতারনাক একটা টিউমার। সেক্ষেত্রে ব্রেন টিউমার কমে গিয়ে ইউটেরাইন ব্লিডিং চালু হইল। এখন ব্রেন টিউমার খুবই খাতারনাক কন্ডিশনের মধ্যে ছিল, রোগী ভালো করে কথাবার্তা বলতে পারতো না, একটা মাইন্ডের খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল, পাগল হয়ে যায় এরকম অবস্থার মধ্যে ছিল, অনেক কিছু নার্ভের প্রবলেম ছিল, সেগুলো সলভ হয়ে গিয়ে এখন ইউটেরাইন ব্লিডিং চালু হয়। এই ক্ষেত্রে রোগীকে
এই যে ওল্ড সিমটমস রিটার্ন হয়েছে বা মায়োসিনোটিক ফেজ চেঞ্জ করে একটা হালকা ফেজের মধ্যে চলে গেছে, সাইকোটিক মায়োজম ছিল। আর প্রফিউজ ইউটেরাইন ব্লিডিং, যখনই কোনো স্রাব, কোনো নিঃসরণ বডি থেকে হইতে থাকে প্রফিউজ মাত্রায়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে প্রফিউজ মাত্রায় হলে সেটা সাইকোটিক হয়। তাহলে এক্ষেত্রে রোগীর বাড়ির লোক ভয় পেয়ে গিয়ে তাকে একটা আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে তার ব্লিডিংটাকে বন্ধ করা হয়। আর সঙ্গে সঙ্গে রোগীর মানসিক অবস্থা ড্যামেজ হতে থাকে, খারাপ হতে থাকে, এবং ফের দেখা যায় গিয়ে যে মাথার যন্ত্রণায় এবং হচ্ছে ব্রেন টিউমারের কষ্ট ফিরে আসে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওল্ড সিমটমস রিটার্ন হওয়া বা মায়োসিনোটিক ফেজ এর মধ্যে যখন ওষুধ কাজ করবে, ওই পুরানো সিমটমস ফিরে এসছে, ওর কোনো ওষুধ না দেওয়া, এখানে করণীয় কি সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক হোমিওপ্যাথিক ডাক্তার আছে যারা ভালো করে টেস্টিং করে না, পুরানো সিমটমস ফিরে আসলে সে তার তো মাথায় হাত পড়ে যায়, আয় রে একটা নতুন সমস্যা শুরু হয়েছে। কিন্তু যদি ভালো করে টেস্টিং করতো, ভালো করে বুঝতে পারলে সে বুঝতে পারতো যে এখানটায় কোনো খারাপ ব্যাপার না, এটা খুবই ভালো ব্যাপার। এবং এই যে চুলকানি ফিরত এসছে বা আকেল ফিরত এসছে বা আলসারেশন ফিরত এসছে বা ডিসচার্জ হচ্ছে প্রচন্ড পরিমাণে, সেটা লিউকোরিয়া হোক বা এনি টাইপ অফ বডি থেকে প্রচন্ড ডিসচার্জ হচ্ছে, হ্যাঁ, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, এই সমস্ত কন্ডিশন গুলিতে ঔষধ না প্রয়োগ করা। যেমন এগুলো হয়তো হতে পারে ওল্ড সিমটমস, যেগুলো রোগীর এখন ভালো হচ্ছে বলে এই অবস্থাটা চালু হয়েছে। তাহলে আমরা একবার দেখে নেবো ক্লিনিক্যালি ভাবে কিরকম কি করতে হবে আমাদের এই ক্ষেত্রে। তাহলে ওল্ড সিমটমস উপর রিটার্ন হওয়া মানে ভেরি গুড প্রগনোসিস। প্রগনোসিস ইজ ভেরি গুড। রেমেডির অ্যাকুরেসি কিরকম? রেমেডির অ্যাকুরেসি হচ্ছে এক্সেলেন্ট মিনিমাম প্রয়োগ করতে পেরেছেন আপনি। ভাইটাল ফোর্সের অবস্থা কি? ভাইটাল ফোর্স হচ্ছে হেল্ড এনাফ টু ডিল উইথ ওল্ড লেয়ার। তার মধ্যে এতটা শক্তির সঞ্চার করতে পেরেছেন আপনি যে সে ওল্ড লেয়ারের নতুন ভাবে ডিল করতে পারছে। মায়োসিনোটিক ইন্ডিকেশন কি? মায়োসিনোটিক ব্যাপার হচ্ছে ডিলেয়ারিং অফ ক্রনিক মায়োসিন, ডিপ ডিলেয়ারিং, অর্থাৎ একটা মায়োসিনের লেয়ারকে যে ডিপ টাইপের মায়োসিনের লেয়ারকে সে সরাইতে পেরেছে, এতটা ক্ষমতাযুক্ত ঔষধ আপনি প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার করণীয়, এটাই হচ্ছে বড় ব্যাপার। রেমেডি পুনরায় না দেওয়া, রেমেডি কোনোভাবে রিপিটেশন না করা। রোগী যদি কষ্ট বেশি না হয় তাহলে শুধু অবজার্ভ করতে থাকে, শুধু অবজার্ভ করতে থাকে। যদি প্রচন্ড পরিমাণে নতুন উপসর্গটা যদি উপসর্গ যদি বা সিমটম যদি খুবই তীব্র হয়, খুবই ইন্টেন্স হয়, তারপরে আপনাকে ওয়েট করা উচিত। এবং যদি দেখা যায় খুব স্থায়ী ভাবে রয়েছে, আর চলতেছে না, 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউয়াস পুরানো উপসর্গটা থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে আপনি পুরানো ঔষধটারই পুরানো শক্তিতেই এক ডোজ ওয়াটারের সাথে মানে খুবই হালকা ভাবে প্রয়োগ করা। যেমন ধরুন 10 বছরের একজন ইস্তিমাতে ভুগছিল, হ্যাঁ, তারপরে এখন সে শ্বাসকষ্ট ভুগছে, এখন সালফার দিয়ে আপনি দেখলেন শ্বাসকষ্ট কমে গেল, 10 বছরের যে ইস্তিমা 3 সপ্তাহ পর ওটা হাতে হালকা হালকা করে হচ্ছিল ফেরত আসে। এক্ষেত্রে আপনাকে বেশিরভাগ সময় অবজার্ভ করতে হবে এবং পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস না হলে কোনো ওষুধ না প্রয়োগ করতে হবে। তাহলে all symptoms is not a relapse, it is a healing in reverse. এটা সবসময় আপনার মধ্যে রাখবেন, যেটা হচ্ছে healing process, reverse healing process. আচ্ছা, আজকে টাইম শেষ হয়ে গেছে। নতুন ক্লাস আছে, পেড ক্লাস, নতুন নয়, এটা পেড ক্লাস আছে। 5 মিনিট আপনার প্রশ্ন করে চলুন। প্লিজ আজকের পড়ার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ করুন। 10 এবং 11 নম্বর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটা বললেন যে ওষুধ প্রয়োগের ফলে যদি তার পুরনো ভালো হয়ে যাওয়া লক্ষণ বা চাপা পড়া লক্ষণ যদি পুনরায় আবির্ভাব হয়, সেক্ষেত্রে আমি কোনো ওষুধ না দিয়ে কিছুদিন অপেক্ষা করবো, তাই তো? Yes. এক্ষেত্রে কোনো ওষুধ কি লাগতে পারে? না, এক্ষেত্রে কোনো ওষুধ না দেওয়া। ভাইটাল ফোর্স যেহেতু এখানটায় নতুন সিমটমস পুরানো লেয়ার ফিরত এনেছে, তার মানে ভাইটাল ফোর্স এখন উদ্দীপিত আছে। আপনি যে পুরানো ঔষধটা দিয়েছেন
ঔষধটা খেয়ে রুগী এখনো আপনার সেই ঔষধের প্রতিক্রিয়া, যে ভাইটাল ফোর্সের উন্নতি হয়েছে সেই উন্নতিটা এখনো আছে, এবং সে ভাইটাল ফোর্স নিজের মতো করে কাজ করতেছে সমস্যার সমাধান করার জন্য। সেখানে ঔষধ দেওয়া মানে ভাইটাল ফোর্সের মধ্যে ইন্টারকেয়ার স্বর আমি ওষুধ দিয়ে ঠিক করতে, এটা তো করে অ্যালোপ্যাথি। আমাদের কাজ হচ্ছে শুধু ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করা, বাকি কাজ ভাইটাল ফোর্স নিজে নিজে করে। হোমিওপ্যাথিক ওষুধ মাত্র 10 সেকেন্ডের মধ্যে কাজ করে, আর বাকি যেটুকু থাকে সেটা আপনি যে কাজ করেন, কাজ করাটা দেখেন, একটা ভাইটাল ফোর্স স্বয়ং কাজ করে। তো স্যার একটা প্রাথমিক পর্যায়ে যখন একটা রোগী আসে তখন তার ভাইটাল ফোর্স বোঝার কোনো উপায় আছে? 100% তো হেলথ বইটা পড়েন খুব ভালো করে, এবং আমাদেরও খুব তাড়াতাড়ি ক্লাস শুরু করে আমাদের সিরিজ আস্তে আস্তে সমাপ্তির দিকে যাবে। যে কেমনে বুঝবো, এই যে আজকেরই তো একটা অবজারভেশন আসলো, যে যেখানটায় আমরা বুঝবো যে ওখানটায় ভাইটাল ফোর্সের অবনতি হয়েছে, উন্নতি হয়েছে। যেমন ধরেন এর আগের অবজারভেশনটা 11 নম্বর অবজারভেশনে যখনই আপনি দেখতেছেন যে আপনি এমন একটা সামান্য হয়তো ওষুধ দিয়েছেন, ওরা মেটালিকা 30 পাওয়ারে বা 200 পাওয়ারে, সেটা খেয়ে রুগী উল্টো পাল্টা সিমটমস দিচ্ছে, নতুন নতুন সিমটমস দিচ্ছে। এখানেই আপনি বুঝতে পারবেন, আরে আমার ভাইটাল ফোর্স খুবই উইক, এমন একটা পরিস্থিতি আমি ধারণ করছি, খুব দুর্বল। অবশ্যই কিন্তু সেখানটায় বংশ হিস্ট্রির মধ্যে প্রবলেম আছে, তার পাস হিস্ট্রির মধ্যে নানা ধরনের রোগের বিঘাত পাচ্ছেন, প্লাস আপনি দেখতেছেন ঔষধের এই প্রতিক্রিয়া, যে ভাইটাল ফোর্স কতটা এক্সস্টেড কন্ডিশনে আছে, সামান্য একটু কি ম্যাচিং পেয়েছে সঙ্গে সঙ্গে তারপর তো বলতে পারেন সিমটমস এর ডেভেলপ। অনেক উপায় আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এর বইটাকে ভালো করে স্টাডি করা। সেখানে ডক্টর যদুল দাস খুব সুন্দর করে আলোচনা করেছেন যে ভাইটাল ফোর্স দুর্বল না সবল, কিরকম কন্ডিশন, এ বি সি ডি করে 4টে ভাগ করেছেন। সেই ভাগগুলোর মধ্যে আবার 3টে করে ভাগ করেছেন, 1 2 3, A1 A2 A3 এরকম ভালো। এবং সেখানে ইন্ডিকেশনও করেছেন যে কিভাবে বুঝবো যেখানে ভাইটাল ফোর্স সবল আছে না দুর্বল। সব থেকে বেসিক প্যারামিটার যেটা হচ্ছে ইমিউন সিস্টেম, ভাইটাল ফোর্স, ডিফেন্স মেকানিজম, ইমিউন সিস্টেম, এগুলোকে বোঝার উপায় কি। ইমিউন সিস্টেম যেখানে সক্রিয় থাকে সেখানে ভাইটাল ফোর্স সক্রিয়, তারা ডিফেন্স মেকানিজম ভালো করে কাজ করছে, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে কাজ করছে। সেক্ষেত্রে দেখা যায় যে রোগীর ভয়ঙ্কর ভাবে ইনফেকশন ডিজিজ গুলো হচ্ছে। আপনি ক্রনিক পেশেন্টের মধ্যে ইনফেকশন ডিজিজ দেখছেন, ধরেন একটা রোগী যদি ক্যান্সারের মধ্যে থাকে, আপনি তাকে কখনো জ্বর অবস্থায় দেখতে পাবেন। এটি ভয়ঙ্কর হাই ফিভার 102 টাইপের ফিভার প্রডিউস করার ক্ষমতা যদি কোনো বডির মধ্যে থাকে, দেহের মধ্যে থাকে, তার ভাইটাল ফোর্স নিঃসন্দেহে খুবই হাই কোয়ালিটি। আর যদি এটাই যদি না থাকে, রেসপন্স করার ক্ষমতা না থাকে ইনফেকশন, ছোট ছোট ইনফেকশনের প্রতি, তখন দেখা যায় যে তার মধ্যে ক্রনিক ডিজিজ আছে, অ্যাকিউট ডিজিজ আর অতটা তার হয়। তো অনেক উপায় আছে, এগুলো আস্তে আস্তে করা। তো ফিভারটা হচ্ছে পরিমাপ পদ্ধতি, এরপর অনেক রিসার্চ করতে আধুনিক অ্যালোপ্যাথিক ডাক্তারদেরও ফিভার সম্পর্কে গবেষণা বিভাগ থেকে গ্লুটাথাইন বলে এক ধরনের বডির হরমোনাল একটা কেমিক্যাল বা প্রোটিন, তার উপর গবেষণা করা হয়েছে যে ক্রনিক ডিজিজ যাদের মধ্যে আর্থারাইটিস, সিজোফ্রেনিয়া, পাগল, উন্মাদ, এদের মধ্যে হাই ফিভার তখন দেয়। আর যদি দেখা যায় এটা তার মৃত্যুর আগে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? শেষ। স্যারকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি বিষয়কে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। স্যার কাছে আমার জানা যে 10 নম্বর অবজারভেশন রিলেটেড টু নিউ সিমটমস অ্যাপিয়ারিং আফটার দ্য রিমেডি, যখন রিমেডি দেওয়ার পরে নিউ সিমটম প্রডিউস করবে তখন আমরা সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে কাজ হচ্ছে প্রথমে ডক্টর বিপুল কাছের মধ্যে অপেক্ষা করা উচিত, নিয়মে ভাইটাল ফোর্সকে
চলে যেতে দেন, ভাইটাল ফোর্স নিজেই তার এই যে উল্টো পাল্টা সিমটমস এসছে এটাকে প্রতিহত করার চেষ্টা করে। যদি প্রতিহত করতে পারে আমরা একটু অপেক্ষা করে যাব। যদি দেখা যায় নতুন সিমটমস ভয়ঙ্কর উৎপাত মাচাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন সিমটমস গুলোকে বাদ দিয়ে পূর্বের যে অরিজিনাল টোটালিটি আছে তার উপরে সিমিলিমাম প্রয়োগ করে। যদি দেখা যায় নতুন সিমটম এতটা বিরক্ত করতেছে যে রোগী মরণাপন্ন অবস্থায় পৌঁছাচ্ছে, খুবই ড্যামেজ কন্ডিশনের মধ্যে থাকছে, ভয়ঙ্কর টাইপের, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিডোট করা উচিত। অ্যান্টিডোট অপশনটাকে সবার লাস্টে নেওয়া উচিত বলে মনে করি এবং ডক্টর কাছে এটা মনে করে যে অ্যান্টিডোট অপশনে আমরা সহজে বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে অ্যান্টিডোট করাটা, এমনি ন্যাচারালি ভাবে অন্য কোনো টপি দিয়ে অ্যান্টিডোট করাটা বেস্ট উপায়। খুব ভয়ঙ্কর উৎপাত হলে অ্যান্টিডোটের দিকে যাওয়া উচিত, না হলে অপেক্ষা করা উচিত। আর যদি এর মাঝখানে আপনার মনে হয় যে না আমি সিমিলিমাম চয়েস করতে পারবো, আমি একটা ঔষধ দিই, তাহলে পূর্বে যে টোটালিটি অরিজিনাল টোটালিটি তার উপরে একটা নতুন সিমিলিমাম ফ্রেশ স্যার এক্ষেত্রে কি পটেন্সির কারণে কোনো নিউ সিমটমস পটেন্সি সিলেকশনে যদি হাইপোটেন্সি বা মিডল পটেন্সি বা হাইপোটেন্সির কারণে কোনো এই ধরনের সিমটম প্রডিউস করে কিনা স্যার? প্রথমতই তো ওষুধটাই ভুল। যখনই সে নতুন সিমটমস প্রডিউস করছে, যা না তার প্যাথোলজি অরিজিনেটেড, না তার পূর্বের সিমটমসের রোগ চিত্রের সাথে কোনোভাবে সামঞ্জস্য রাখে, তাহলেই তো ওষুধটা প্রথম দফাই প্রমাণিত হয় যে এটা ভুল ঔষধ, এটা পোটেন্সি বাড়ায় বা কমায় চিন্তা করে কোনো লাভ আছে। যেহেতু সে নতুন সিমটমস উৎপত্তি করার ক্ষমতা রাখতেছে, তার মানে এটা একটা ডিজিজ এজেন্ট টাইপের ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে কাজ করতেছে শরীরে, একটা নতুন প্যাথোলজিক্যাল এজেন্টের মধ্যে কাজ করছে বডিতে, নতুন সিমটমস দিচ্ছে, যেটা তার প্যাথোলজিক্যাল অংশ না, আর রোগ চিত্রেরও রোগীরও অংশ, এর বাইরের জিনিস। সেহেতু এখানটায় পোটেন্সির চিন্তা ভাবনাটাই ভুল, অ্যাকচুয়ালি ওষুধটাই ভুল। আপনাকে অবশ্যই একটা নতুন ওষুধের সন্ধানে বেরোতে হয়। স্যার এই যে নীলকমল স্যারের বইতে যেটা কনস্টিটিউশন মায়াজম কনস্টিটিউশন এন্ড হোমিও ফিলোসফি, ওখানে তো উনি ওই 10 নম্বর পর্যবেক্ষণটাকে উনি বলছেন শুধু অপেক্ষা করার জন্য, উচ্চ শক্তি ওষুধ দিয়ে কাজ শেষ না হওয়া পর্যন্ত। উনি এটাতে ব্যাখ্যা যেটা দিলেন সেটা হলো কি হলো, ওষুধ সেবনের পর নতুন লক্ষণের আবির্ভাব কেন হলো, ওষুধ নির্বাচন সঠিক হয়েছে, পরিণতি দেয় ভালো, কি করা উচিত, উচ্চ শক্তি দিয়ে ওষুধের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওষুধ সেবনের পর যদি নতুন কোনো লক্ষণের সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে শুভ পরিণতি এগোচ্ছে, তাহলে রোগী খেয়াল করেনি এমন সব পুরনো লক্ষণ নতুন ভাবে দেখা দিবে। ব্যাখ্যা, নির্বাচিত ওষুধের প্রয়োগের ফলে কোন রোগ লক্ষণ দূরীভূত হয়, মৌলিক আরোগ্য নিশ্চিতভাবে ফিরে আসবে। ওই সকল ক্ষেত্রে ওষুধ দিয়ে অপেক্ষা করতে হবে। এটা সম্ভবত আপনার ওয়ান সাইডেড ডিজিজের ক্ষেত্রে হইতে পারে, যেখানটায় ওয়ান সাইডেড ডিজিজে মাত্র গুটি কয়েক সিমটমস এর উপর প্রেসক্রিপশন করা হয়, এছাড়া ফিজিশিয়ানের আর কোনো রাস্তা থাকে না। আমরা ডক্টর অ্যানিমেলের অর্গানন ভিত্তিক আলোচনা করি, বুঝতে চাই, তো সেই ক্ষেত্রে কিছু নিউ সিমটমস দেখা দেয়। সেক্ষেত্রে ডিজিজ পিকচার খুবই কম থাকে, 2-4টে সিমটমস এর উপর ঔষধ প্রয়োগ করতে হয়। যেমন ডক্টর ভিক্টোরিয়া আর্সেনিক এবং ফসফরাস আলোচনার সময় বলেছিলেন যে ফসফরাসে আপনি একটা রুগী পেলেন যেখানটায় ভমিটিং আছে, কোল্ড ড্রিঙ্কস খেলেই মাত্র তার বমি হয়, পেটের মধ্যে বার্নিং অর্থাৎ গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয়, এছাড়া আপনি আর কিছুই পাইতেছেন না, নানা ইন্টারনেট। সেক্ষেত্রে ফসফরাস দেওয়ার পরে দেখা গেল তার বার্নিং চলে গেল, কিন্তু একটা নতুন সমস্যা হলো, বার্নিং একটু বমিটা চলে গেল কিন্তু বার্নিং রয়ে গেল, রোগী খুবই মানসিকভাবে অস্থির হয়ে পড়লো, খুবই অ্যাংজাইটি অফ ডেথের মধ্যে চলে গেল এবং ঘন ঘন তখন পানি বিকাশটা দেখা দিচ্ছে। ডক্টর বিকাশ বলে প্রথম থেকেই আর্সেনিক ছিল কিন্তু সিমটমস আড়াল হয়েছিল। এই নতুন ফসফরাস ঔষধ দিয়ে কিছু সিমটমস এর ডেভেলপমেন্ট করছে যেটা তার রোগেরই অংশ ছিল।
তাই আর্সেনিক তোমার পিকচার এখানে কমপ্লিট হলো, তাই আপনি এরকম টাইপের একটা ব্যাপারে হয়তো ডক্টর নীলকমল বলতে পারে। কিন্তু আমি আমার আলোচনাকে এটা বলছি, যেটা না তার ডিজিজ প্যাথোলজির অংশ, না রোগ চিত্রের সঙ্গে কোনোভাবে যায়, যেটাকে নিউ সিমটমস বলা হয়। নিউ সিমটমস মানে ওই নিউ সিমটমস নাই যেটা ওয়ান সাইডেড নিউ সিমটমস। ওয়ান সাইডেড কেসের নিউ সিমটমস তো আসবোই। ডক্টর হ্যানিম্যান বলতেছেন পুরানো সিমটমস নতুন সিমটমস মিক্স করে এর আরেকটা ওষুধ দেন, এর কিছু সিমটমস এর ফেলে রাখ হবে, এইভাবে আপনি একটা পূর্ণাঙ্গ রোগ চিত্র ধীরে ধীরে পাবেন। এটা ডক্টর বিকাশও বলে যে যখনই আমরা গ্রুপ 7, 8, 9 এই কন্ডিশনের মধ্যে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব, তখন আমাদের কাছে অতটা সিমটোলজি থাকে না। সেই ক্ষেত্রে ওই কয়েকটা সিমটমস এর উপরে বেস করে ঔষধ দিতে হবে। দিতে দিতে এমন একটা সময় আসবে যখন রোগীর প্রচন্ড হাই ফিভার ক্রিয়েট করবো, প্রচন্ড অ্যাক্রোট দেখা দেবে, সেক্ষেত্রে তাকে হসপিটালাইজ করতে হবে। কিন্তু এলোপাথারি কোনো হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করা যাবে না। এখানে হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করার ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত, বিকজ অফ ইট ইজ এনার্জেটিক মেডিসিন। এলোপাথারি দিলেই তার পিকচার বা ফরমেট অন্যরকম ভাবে হয়ে যাবে, যেটা পরবর্তীকালে ডাক্তার বের করতে হবে। এই জন্য খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। তো আমি যদি সিমটমসের কথা বলি, আমি সিমটমস বলতে যেটা প্যাথোলজির অংশ নয় এবং যেটা রোগীর রোগ চিত্রের অংশ নয়। কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই রোগী ভুলে যায়, কিন্তু তাদের মনে করিয়ে দিলে তাদের মনে পড়ে যায়। যে আপনার ভালো করে মনে করে দেখেন যে এই ব্যাপারটা আগে ছিল কিনা, এই ব্যাপারটা আগে ছিল কিনা, সেটা তো ওল্ড সিমটমস রিঅ্যাপিয়ার, সেটার অবজারভেশন তো আলাদা। এই জন্যই আমি নিউ সিমটমস এর ব্যাখ্যার মধ্যে 3 ধরনের নিউ সিমটমস এর কথা বলেছি। একটা হচ্ছে ওল্ড সিমটমস, অনেকে মনে করে সেটা নিউ সিমটম। একটা হচ্ছে ওয়ান সাইডের নিউ সিমটম, সেটা হচ্ছে যে তার ভাইটাল ফোর্স আগে পাওয়ার পাচ্ছিল না পুরো সিমটমস এর পিকচারকে তুলে ধরার জন্য, এখন একটার পর একটা ওষুধ দিতে দিতে আস্তে 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 পিকচারটাকে ক্লিয়ার করতেছে। সেটা আলাদা ব্যাপার, ওটাও নিউ সিমটমস না, ওটা রোগ চিত্রেরই অংশ। তাই বলে তাই ফার্স্টেই আমি স্যালেন্ডার করছি যে যেটা না রোগ চিত্রের অংশ হবে, না প্যাথোলজিক্যাল পার্ট থাকবে, এটা একটা আলাদা ধরনের সিমটমস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আর একটু সময় হবে? কোহিনুর আপু হাত উঠে রেখেছেন অনেক আগে থেকে, কিছু বলতে চাইছেন মানে। কোহিনুর আপু, কোনো প্রশ্ন আছে? না স্যার, আমার একটা প্রশ্ন ছিল। দ্রুত বল। সরি, আর আজকের আর কোনো প্রশ্ন হবে না, প্লিজ আপনি গ্রুপে প্রশ্নটা দেন, আমি অলরেডি লিংক পেয়েছি, নতুন লিংকে প্রবেশ করি। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যারেরও ব্যস্ততা আছে, আমরা তাহলে আর দেরি না করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য, মনোযোগ সহকারে শোনার জন্য। আগামী ক্লাসে আবার দেখা হবে। এই বলে আজকের মতো আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, শুভরাত্রি। Oh.